বিজেপির পক্ষে জিতে বেরিয়ে আসা সম্ভব না, কারণ সন্দেশখালিতে 47% হচ্ছে মাইনরিটি কমিউনিটির ভোটার। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি কোন অঙ্কে জিতে বেরোতে পারবে না। তাহলে কেন এই কৌশল? এটাই হচ্ছে কৌশল, আর এটাই হচ্ছে নরেন্দ্র মোদীর ফোন, যে নরেন্দ্র মোদীকে দিয়ে ফোন করানো হলো এই প্রার্থীকে, মহিলা প্রার্থী 1, 2 হচ্ছে নরেন্দ্র মোদী ফোন করলো। এইটা মানুষের কাছে ক্যাপশন করো, মানুষ বুঝুক যে সরাসরি একজন গ্রামের খেটে খাওয়া মানুষকে, মহিলাকে প্রার্থী করেছে, তার সঙ্গে নরেন্দ্র মোদী কথা বলছে। তার মানে এই মহিলাকে নিয়েই, এই প্রার্থীকে নিয়ে আমরা বাকি যে 18টা সিট আমরা গতবারে জিতেছিলাম সেটাও তো এখন অনিশ্চিত। সেই সমস্ত জায়গায় নিয়ে গিয়ে আমাকে প্রচারের আলোয় নিয়ে যেতে হবে, তাই তাকে তারা নিয়ে চলে যাচ্ছে। দেখবেন ওকে বর্ধমানে নিয়ে গেছে, বিভিন্ন জায়গায় তাকে নিয়ে চলে যাচ্ছে। এইটাকে ওরা প্রচারের মুখ হিসেবে নিয়ে যাচ্ছে সন্দেশখালির এই ঘটনাকে নিয়ে। আমার কাছে নীতিগতভাবে আপত্তি হচ্ছে এটাই, একজন মহিলা সে যখন তার ইজ্জত রক্ষা করার জন্যে সব অংশের মানুষের সঙ্গে যুক্ত হয়ে আন্দোলন করলো, সেই মহিলার আন্দোলনকে তুমি এইভাবে নষ্ট করে দিয়ে তুমি রাজনৈতিক মেরুকরণে রাজনীতি করার জন্যে তুমি অন্য জায়গায় তুমি ফোকাস করছো। আসলে তাকে যে প্রার্থী করেছো, একে জেতাবে তো না এখানে একটা অঙ্ক কষা হচ্ছে তৃণমূল বিজেপিকে কোন দিকে যাবে? প্রশ্ন আমার এই জায়গাটায়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি এই প্রার্থী নিয়ে আমি কোনো প্রশ্ন করতে চাই না, এ নিয়ে আমার কোনো আলাদা কোনো কোশ্চেন নেই। একজন সাধারণ খেটে খাওয়া বধূ, দিন আনে দিন খায়, না খাটলে খাওয়া হয় না, এই রকম একজন মহিলা সেই যখন দেখছে যে একটা জাতীয় স্তরের দল তাকে প্রার্থী করছে, তার আপত্তি কোথায়, তার দোষ কোথায়? বিজেপির কিন্তু অন্দরমহলে একটা প্রশ্ন বারবার ঘোরাফেরা করছে, আমি আপনাকে বলে দিচ্ছি। সেই প্রশ্নটা হচ্ছে এরকম, 2010 সাল হাজী নুরুল ইসলাম তখন জেলা সভাপতি, সেই সময়ে কিন্তু একটা দাঙ্গা হয়েছিল, দেগঙ্গার কথা মনে থাকবে, 40টি দুর্গাপুজো বন্ধ হয়ে গিয়েছিল। সেই দায়ও কিন্তু বুদ্ধদেবের সরকারের উপর বিজেপি চাপিয়ে দিচ্ছে। আপনারা দেখবেন যে দেগঙ্গার কথা যেমন বললেন, বসিরহাটেও কিন্তু সেরকম ঘটনা ঘটেছিল। আসলে এই সব বিষয়ে আমি আপনাদেরকে একটা পরিষ্কার কথা বলি, আমি আগেও বলেছি, সেটা হচ্ছে বসিরহাট লোকসভাটা হচ্ছে এমন একটা লোকসভা যার 4টে বিধানসভা কেন্দ্র এখন সুন্দরবনের গায়ে, হাড়োয়া, মিনাখা, সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, একেবারে সন্দেশখালী লাগোয়া। এই এলাকার মানুষের জীবন জীবিকা অন্য জায়গার তুলনায় একটু আলাদা। গরিব মানুষ অংশের বাস, তফসিলি জাতি উপজাতি অংশের মানুষের বাস, অভাব অনটন, ফিশারি, নদী নালা দিয়ে ঘেরা, এইরকম একটা অংশের মানুষ। আর একটা অংশ আছে বাদুড়িয়া, সেখানে চাষপ্রবণ এলাকা, বসিরহাট চাষপ্রবণ এলাকা, আর 3টে শহর অঞ্চল আছে। এই যে সব মিলিয়ে এই এলাকার মানুষের মানে রাজনৈতিক ভাবনা যদি আপনি দেখেন, তাহলে দেখবেন কিন্তু এরা বেশিরভাগই মানুষ হচ্ছে বাম মনোভাবাপন্ন। কারণ 2011 সালে আপনি তাকিয়ে দেখুন, গোটা রাজ্যে লাল ঝান্ডা নেই, একেবারে শেষ, তৃণমূল ক্ষমতা দখল করে নিল। কিন্তু বসিরহাট লোকসভা থেকে 4টে বামপন্থী বিধায়ককে জিতিয়ে তারা কিন্তু বিধানসভায় পাঠালো। উল্লেখযোগ্য ঘটনা এটা, এগুলোকে ফেলে দেওয়ার মতো নয়। কিন্তু তার মানে এত কিছু চক্রান্ত, এত আলোচনা, এত আক্রমণের মধ্যেও কিন্তু বসিরহাটের ভোটাররা কিন্তু ঠিক বামপন্থীদেরকে জেতালো। সেই জন্য এবারও দেখবেন এই যে তৃণমূল এবং বিজেপি এরা যা করছে এই সময়কালের মধ্যে এরা কিন্তু সব দেখছে। বসিরহাটের মানুষ দেখেছে সন্দেশখালীর ঘটনা, বসিরহাটের মানুষ দেখেছে সন্দেশখালীর অত্যাচার, সন্দেশখালীর তৎকালীন বিধায়ক কীভাবে তুলে ধরেছে ঘটনাগুলোকে একের পর একবার সারিবদ্ধভাবে বিধানসভাতে, তার কোনো সুরা হয়নি। কিন্তু তারা ওই সময়ের পর থেকে শাহজাহানের মতন এক একটা কোণে কোণে শাহজাহান গড়ে তুলেছে। ক্ষমতায় আসার পর সরবেরিয়াতে শাহজাহান, খুলনাতে শাহজাহান, কড়াকাটিতে শাহজাহান, কালীনগরে শাহজাহান, নেজাটে শাহজাহান, বিভিন্ন জায়গাতে কিন্তু তাদের শাহজাহান আছে। এক শাহজাহান জেলে গেছে মানে সব শেষ নয়, বিভিন্ন কর্নারে এটা করেছে। কি করে করলো? মমতা ব্যানার্জি যখন বলল যে পঞ্চায়েতের যা টাকা পয়সা যাচ্ছে, যা উন্নয়ন হচ্ছে হোক, কিন্তু এখানে তোমাদের লুটে খাওয়ার একটা জায়গা, তবে একা খেও না, কিছু টাকা তোমরা কালীঘাটে পাঠিও। এই যে কথাটা বলল, এই কথা বলার পর শাহজাহানের বুক ফুলে চওড়া হয়ে গেল। সেই শাহজাহানরা তারপরের থেকে আস্তে আস্তে করে গড়ে উঠল বিভিন্ন রাজনৈতিক মহলে বলে শাহজাহান সিপিএমের আমলে সিপিএমের লোক ছিল, তৃণমূলের আমলে তৃণমূলের। এভাবেই আপনারা মিলিয়ে নেবেন। আমি তো বলেছি সব জায়গাতে, সব মিডিয়াতে বলেছি যে সিপিএমে একটা পার্টি মেম্বার হতে গেলে তার যা প্রক্রিয়া আছে, তার যা পদ্ধতি আছে,
সেই জায়গার ধারে কাছে ওদের মতন লোক যেতে পারবে না। একটা এজি, তারপরে সিএম কাজ করা, তারপরে পার্টি মেম্বারশিপ আসা, এ বহুত কষ্টের ব্যাপার। এত ত্যাগ স্বীকার করার মতন ক্ষমতা ওদের নেই। কিন্তু তবুও আপনাদেরকে বলে রাখি, আমরা তো নির্বাচনের সময় আমাদের এইসব বিধি কিছুটা টপকে গিয়ে এগিয়ে থাকা লোকদেরকে আমরা নির্বাচন কমিটিতে নিয়ে আসি। তাতেও আপনারা দেখবেন 2008-এর পরে পিছিয়ে যান, যখন সিপিএম ছিল। এরকম নির্বাচন কমিটিতে, বুথ কমিটিতে কোনো একটা জায়গাতে শাহজাহানকে রাখা হয়েছে কিনা? কোনো জায়গাতে খুঁজে পাবেন না। অর্থাৎ সিপিএম কিন্তু শাহজাহানকে কোনো সময় তার পার্টির লোক বলে, পার্টির কর্মী বলে কোনো সময় তাকে জায়গা দেয়নি। অর্থাৎ এখন তৃণমূল তার দায় এড়িয়ে যাওয়ার জন্য কিছুটা সিপিএমকে একটু কালি লাগানোর চেষ্টা করছে। যখন বুদ্ধদেব ভট্টাচার্যের মতন সাধারণ ওই বিরাট বড় নেতা তাদের সাদা কাপড়ে যখন দাগ লাগাতে পারে না, এমনকি সিপিএমের কোনো নেতা কর্মীর উপর যখন দাগ লাগাতে পারে না, তখন তাদেরই প্রোডাকশান শেখ শাহজাহান দুর্দণ্ড প্রথম নেতা, তারা যখন অ্যারেস্ট হয় তখন কিছুটা হলেও সিপিএমকে টানার চেষ্টা করে। এভাবেই কিন্তু ওরা টানার চেষ্টা করছে। সেই জন্যই সব ঘটনা বসিরহাটের মানুষ দেখেছে। আমি বলছি, এই সব ঘটনা দেখার পর এবার কিন্তু ভোটাররা বিজেপি, তৃণমূল কাউকে কিন্তু পছন্দ করবে না। আপনার ইতিমধ্যে খুলে দেখুন, কান পেতে দেখুন, দেখবেন যে মানুষ কিন্তু লাল ঝান্ডার দিকে যাচ্ছে। সবচেয়ে বড় পাওনা আমাদের হচ্ছে গরিবদের লাল ঝান্ডা মিছিলটা লম্বা হচ্ছে। এইটা আমাদের বহুদিন ছিল না। গরিব গ্রামীণ সর্বহারা ক্ষেতমজুররা আমাদের থেকে কিছুটা দূরে ছিল, এখন কিন্তু তারা একদম কাছে আছে। এই বসে আছে নেতারা এখানে ওই গরিব সর্বহারাদের বাড়িতে যাওয়ার জন্য। ওরা ফোন করে ওদেরকে বলেছে যে তোমরা আজকে এসো, প্রার্থী নাকি এসেছে, আমাদের বাড়িতে নিয়ে এসো, আমরা একটু গল্প করতে চাই। এই যে গরিবদের একটা উন্মাদনা তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে। দেখবেন গোটা রাজ্যে নিরাপদ সর্দারকে অ্যারেস্টেড করা হয়নি, ও সবে থানায় বসে আছে। তখন উত্তরবঙ্গে বিভিন্ন জায়গাতে মিছিল। সেলিম তো পরে ঘোষণা করলো, ঘোষণা করার পর দেখেছেন গোটা রাজ্য জুড়ে কিভাবে মিছিল হয়েছে। ফলে গোটা রাজ্যে গরিবদের ভিড় বাড়ছে লাল ঝান্ডায়। সেই জন্য আমি বলছি, এবারও কিন্তু বসিরহাটে লাল ঝান্ডাই কিন্তু মানুষ আবার শক্ত করে ধরার চেষ্টা করছে। অনেকগুলো দিন কেটে গেল, আমি একটু সংক্ষিপ্ত আকারে জেনে নেব যে এই যে বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন আপনি, দীর্ঘদিনের এখানকার মাটি আপনার চেনা, এই বসিরহাট লোকসভা কেন্দ্রে আর কি দরকার? আমি যদি সন্দেশখালী, যে জায়গাগুলো আপনি আদিবাসী প্রবণ বললেন, প্রান্তিক অঞ্চলের মানুষের কথা বললেন, সেই জায়গাগুলোতে কীভাবে আরও ডেভেলপ করা যায়, এর কোনো রূপরেখা কি আপনি তৈরি করেছেন? আমাদের তো ভাবনা একদম পরিষ্কার ছিল। কারণ আপনি দেখবেন যে 11 সাল পর্যন্ত লোকজন সব স্কুল করার জন্য ছুটত। সবাই বলতো স্কুল করো যাতে গ্রামের ছেলেমেয়েরা পড়াশুনো থেকে বাদ না যায়। কিন্তু আজকে দেখতে পাচ্ছি গ্রামের ছেলের এই ড্রপ আউটের সংখ্যা সবচেয়ে বেশি। এই এলাকাগুলোতে প্রাইমারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, হাই স্কুলগুলোতে শিক্ষক নেই। কি করুণ দশা ভাবতে পারবেন না। আমরা এই সমস্ত জায়গাতে টপ প্রায়োরিটি দেব, কারণ শিক্ষা ছাড়া সমাজটা পাল্টানো যায় না। শিক্ষাই একমাত্র সমাজটাকে পাল্টাতে পারে। সেই জন্য গ্রামের গরিবরাও যাতে যে শিক্ষা পেয়েছিল সেই জায়গায় যাতে আসতে পারে, সেটাকে আমরা অগ্রাধিকার দেব। 1, 2 হচ্ছে মা বোনেরা মাথা উঁচু করে বাঁচার স্বপ্ন দেখেনি, বাঁচছিল বামফ্রন্টের সময়। স্বনির্ভর দলের মধ্য দিয়ে প্রত্যেকটা পরিবারে মা বোনেরা আলাদা করে রোজগার করার জায়গা পেয়েছিল। আজকে সেই জায়গা কেড়ে নিল। এই যে লক্ষ্মী ভাণ্ডারের নামে তো মা বোনেদেরকে অপদস্থ করা হচ্ছে, অপমান করা হচ্ছে। মায়েদের নিজেদের অধিকার নেই। লক্ষ্মী ভাণ্ডার পায় বলে ভোট দিতে পারে না, লক্ষ্মী ভাণ্ডার পায় বলে যখন খুশি তখন তাদেরকে মিটিংয়ে ডাকে, অফিসে ডাকে। এইরকম অপদস্থ কখনো হয়নি। আমরা এই সবগুলোকে দূর করে দেবো। এইগুলো একটাও ধারে কাছে থাকবে না। মানুষ মাথা উঁচু করে বাঁচবে। গরিব হলেও মনে করবে যে হ্যাঁ, আমি আমার মতন করে বাঁচতে পারছি। সব ঘরের ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে। লেখাপড়ার পরে চাকরির জন্যে পরীক্ষায় ল্যাম্পপোস্টের তলায় সন্দেশখালী, কালীনগরের ছেলেমেয়েরা পড়াশুনো করতো যে না, এসএসসি পরীক্ষা হবে, আমাকে পরীক্ষাটা ভালো করে দিতে হবে। সেই পরিবেশ আবার ফিরিয়ে নিয়ে আসবো। আমরা এইগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। গরিব মানুষ যারা জমি হারিয়েছে তারা জমি পাবে। কৃষক আত্মহত্যার লাইন আর দেবে না। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।